প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিনা কবির তৃষা। পর্ব সংখ্যা ৩। নিদ্রা ফোনটা ধরতে ধরতে দ্রুত গেটের সামনে এসে দাঁড়ালো। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিল ইফাজ। তড়িঘড়ি তাকে আসতে দেখে ইফাজ বলল, থাকো কোথায় তুমি? ফোন ধরতেও কি বেশি কষ্ট হয়ে যায়? সে কখন থেকে তোমাকে ফোন করেই চলেছি। নিদ্রা দ্রুত এগিয়ে এসে বলল, এত রাগ করার কি আছে? বললাম তো সরি। তুমি যখন নীল ভাইয়ের সাথে মিটিংয়ে থাকো তখন তো আমি কখনো তোমাকে এভাবে বলি না। ইফাজ বলল, এখানে নীল ভাইয়ের কথা আসলো কেন? তা জানি না। তুমি যেমন নীল ভাইয়ের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকো, আমিও তেমনই তোর ওয়াইফ আইমের সাথে ব্যস্ত ছিলাম। নিদ্রার এমন কথা ইফাজ যেন অবাক কণ্ঠে বলল, নীল ভাইয়ের ফিয়ন্সি মানে কি? ফিয়ন্সি মানে ফিয়ন্সি? এমা, তুমি জানো না নীল ভাইয়ের ফিয়ন্সি তো আমার সাথেই পড়ে, একই ডিপার্টমেন্টে। ইফাজ ভুরু কুঁচকে তাকালো নিদ্রার দিকে। যেখানে নীলের সঙ্গে সর্বক্ষণই উঠা বসা করে নীল, সে আর সে কিনা জানে না নীলের ফিয়ন্সির কথা, অথচ তার গার্লফ্রেন্ড জানে। কেমনে কি? ইফাজ বলল, তোমার মাথা ঠিক আছে? ভাইয়ের ফিয়ন্সি কি করে আসবে? ভাইয়ের সঙ্গে সর্বক্ষণই থাকি আমি। ওনার কাইন্ড অফ ভাইয়ের ডান হাত বলা যায় আমি। সেখানে আমি কিছু জানি না, তুমি জানো? নিদ্রা বলল, আহারে, নীল ভাইয়ের ডান হাত রে আমার। ডান হাত না ছাতার মাথা তুমি। সব কিছু জানো। আর এটা জানো না তিহু স্বয়ং এমপি সাহেবকে নিজের পরিচয় করে রেখেছে? আর তুমি কি বলছো এসব? ইফাজের সত্যি সত্যি কনফিউজে পড়ে গেল। তাহলে কি নিদ্রার কথা সত্যি? তাছাড়া সে তো নীল ভাইয়ের মায়ের কাছেও শুনেছিল একদিন হুট করেই তাদের সামনে নীল ভাইয়ের বউ হাজির করবে তিনি। তাহলে কি এটাই সেই মেয়ে? সে দ্রুত নিদ্রার দিকে ফিরে বলল, কোথায় সেই মেয়েটা? নিদ্রা তৎক্ষণাৎ ক্যাম্পাসের মধ্যে থাকা একটি মেয়েকে আঙ্গুল দেখিয়ে দিল। ইফাজ নিদ্রার আঙ্গুল শুরু করে সেদিকে তাকাতেই দৃষ্টি মেলাতে দেখতে পেল অনেক মেয়েগুলোর মাঝে বসে আছে একটা মেয়ে, পরনে অফ হোয়াইট কালার পাকিস্তানি ড্রেস, হালকা লালচে চুড়িদার, চুলগুলো বাঁধন হারা, হালকা বাতাসে লিক্ষিপ্তভাবে উড়ছে। চুলগুলো মুখের ওপরে এসে পড়েছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না মেয়েটির মুখ। তবে এবার যতদূর বুঝলো মেয়েটার সৌন্দর্য নেহাত কম না। যদিও তাকে বেশ ভালো করে দেখা যাচ্ছে না, তবুও লাবণ্যময়ী মেয়েটাকে একবার নিজের প্রিয় ভাইয়ের পাশে কল্পনা করলো। মাশাল্লাহ, ভালোই মানিয়েছে তাদের। তবে ইফাজ এখনো বিশ্বাস করতে পারছে না যে এই মেয়েটাই তার ভাইয়ের সেই প্রিয়। ভার্সিটি ক্লাসের রিহাজ শেষ করে প্রথম সড়কের পাশে ফুটপাত ধরে গল্প করতে করতে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই পেছন থেকে কেউ একজন তিহুর মাথায় গাঁটটা বসিয়ে দিল। হঠাৎ এমন আঘাতে মৃদু শব্দ করে পিছে তাকালো সে। পেছনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে তাতে দাঁত চেপে বলল, তুই? তিহু দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায় মাহা। উপস্থিত ব্যক্তিকে দেখে সে অবাক হয়ে বলল, তুই কখন আসলি? তাদের পিছনে দাঁড়িয়ে আছে দুই নিবিড় সখীর আরেক সঙ্গী, ছিপছিপে গড়নের মাঝারি আকৃতির এক তামাটে পুরুষ, রিশাদ আহমেদ। রিশাদ অবশ্য তাদের দুজনের জাস্ট ফ্রেন্ডই বলা চলে। তারা তিনজনই একসাথে চান্স পেয়েছিল ধাবিতে। তবে একটা সমস্যার কারণে ঢাকায় আসতে বেশি দিন বিলম্ব করে ফেলে রিশাদ। কিন্তু হুট করে তাকে দেখে অবাক হয়ে যায় তিহু আর মাহা দুজনেই। মাহার জবাবে রিশাদ কিছু বলার আগে তিহু বলল, কবে আসলো সে কথা না হয় পরে শুনবো, তার আগে বলতে হবে আমার মাথায় মারলি কেন? রিশাদ আবারও তিহুর মাথায় একটা গাড্ডা দিল। বেশ করেছি, মেরেছি। আরেকবার শোন, আবারও মারবো। তিহু জানে কিছু বলতে যেতেই মাহা বলল, রাস্তার মাঝখানে কি করছিস তোরা? ও আমার মাথায় কেন মারলো? মাহা, সেটা না হয় বাসায় গিয়ে শোনা যাবে। আর রিশাদ, তুই থাকার ব্যবস্থা করতে পেরেছিস তো? থাকার ব্যবস্থা করতে পারবো না মানে? আমায় চিনিস, আমি যে জায়গায় যাব সেই জায়গায় ফ্ল্যাটের লোকজন আমার জন্য বাসা ছেড়ে দিবে। ও লেলে, আইসা আমার নবাবজাদা। তারা তিনজন মিলে এমনই বন্ধুত্ব সুলভ দৃষ্টমিপূর্ণ কথাবার্তারা চলতে চলতে এগিয়ে চলো বসার দিকে। হঠাৎই রিশাদ তিহুকে বলল, বান্ধবী বইলা ফেল, কান খোলাই আছে। শুনলাম তোর নাকি ঢাকা শহরে সে গুন্ডামি শুরু করা হয়ে গেছে। ওয়ান কাইন্ড অফ। মাহা নাকি একটার মাথায় ফাটিয়েও দিয়েছিল, তাই নাকি? আমাদের জায়গায় তুই যদি থাকতিস তাহলে ওই জায়গায় বেটারদের বাঁচত কিনা আমি সন্দেহ করি। সেটা ঠিক,
কিন্তু তুই আমাকে এটা বল, তোর নাকি এলাকার এমপি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে? কথাটা বলে হেসে দিল রিশাদ। তা দেখে তিহু বলল, ওই দিন যদি ওই ব্যাটার কথা না বলতাম তাহলে এতক্ষণে বাইরে থাকতাম না, সোজা লাল দালানে। তাই বলে সরাসরি নেতার বউ? তোকে এত কথা বলতে কে বলছে রে? রিশাদ মাহার দিকে ফিরে তাকালো। আমার বান্ধবী আছে না, সে বলছে। ও, আইসি, তাই তো। তা তুই তো তোর বান্ধবীকে ভালোই বললি। আমি মরলেও ওই লোকের লেগেছে কি না লেগেছে না এটা নিয়ে কেন পড়ে আছিস? কিন্তু ওই ব্যাটা তো সরাসরি মাথায় ফাটিয়ে দিয়েছে। ওই ব্যাটার ওই ব্যাটার কপাল ভালো যে এখানে পুলিশ চলে এসেছিল, না হলে ওর যে আরো কি কি ফাটাইতাম। গড নোজ। এই না হলে আমার বেস্টি। চালিয়ে যাও বেবি, আমি তোমার সাথে আছি। আজ ভাই। ঘড়ির কাঁটায় রাত 12টা চলমান। শীতের নিস্তবতা এক গভীর রজনী। আয়াজ এহসান এসেছে নীলের কাছে। প্রায়শই রাতে দলীয় সদস্যদের সাথে ছোটখাটো একটা আলোচনা সভায় অভ্যস্ত নীল। আজকেও ঠিক তেমনই একটা ছোটখাটো মিলনায়তন থাকায় সেখানে যাচ্ছিল সে। হঠাৎই এই নিস্তবতার মাঝে এক মেয়েলি রিনরিনে কণ্ঠে থমকালো তার পদচারণ। কণ্ঠটা তার অতি পরিচিত খেয়ে ঠেকল। চমকে পিছু ফিরল। তার পেছনে দাঁড়িয়ে আছে নীল স্কার্ট আর অফ হোয়াইট টপসে আবৃত এক অষ্টাদশী কন্যা। ঝাড়বাতির স্বচ্ছ আলোতে তার সুশ্রী মুখবায় স্পষ্ট। মুখে তাকে চিনে ফেলেছে আয়াজ। মেয়েটি আর কেউ না, তাদের নেতা ওয়াইস খান নীলের একমাত্র ছোট বোন ওয়াসিফা খান নাহা। তাদের দেখে আয়াজ অপ্রস্তুত হেসে বলল, কিছু বলবে না? হ্যাঁ। বলো। শব্দগুলো যেন কণ্ঠ করে বের হতে চাচ্ছে না নাহার, অথচ তাকে আজ কিছু বলতেই হবে। নিজেকে ধাতস্থ করে শুকনো একটা ঢোক গিলে নিয়ে শুধু বলল, এত রাতে? আজ সামান্য হেসে বলল, আসলে স্যার আসতে দেরি করেছিলেন তো এই জন্যে। ও। নাহা কথাটা বলে চুপ হয়ে গেল। আজ মুহূর্তখানেক দাঁড়ালো নাহার আর কিছু বলার অপেক্ষায়। তবে সে নিশ্চুপ, তাই আয়াজ আর দাঁড়ালো না। সে চলে যেতেই নাহা হাত মুষ্টিবদ্ধ করে পা দুটো দিয়ে ফ্লোরে সামান্য আঘাত করলো। তুই কোনোদিনই আয়াজ ভাইয়ের সামনে ঠিকমতো কথা বলতে পারবি না। একটু আগে এরা কত প্র্যাকটিস করলি, আর এখন এখানে এসে সব গুলিয়ে ফেলেছিস। শুধু শুধু কি আর নিহিত ভাই তোকে হাবলি বলে? ঠিকই বলে। নিজেকে হাজারো ভৎসনা দিল সে। তাহলে কালকেই ফাইনাল? শিওর বল, কিন্তু যদি তোরা শিওর হোস তাহলে আমি কোনো না কোনোভাবেই বম্মাকে রাজি করাতেই পারবো। কেল্লা ফতে। বাবাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না? বন্ধুদের সাথে নাইট আউটে ঢাকার বাইরে যাওয়ার জন্য শীতের এক রুক্ষ হাওয়ার মাঝে ছাদে দাঁড়িয়ে প্ল্যানিং করছে নিহিত। কেননা রুমে কথা বলা অত্যন্ত রিস্কের, যদি কেউ শুনে ফেলে। এমনিতেই এই বাড়িতে কারো নাইট আউটে যাওয়ার অনুমতি নেই, তার উপর আবার ঢাকার বাইরে। ওরে বাবারে, বাড়ির কর্তা যদি জানতে পারে তাহলে খবর আছে নিহিতের। হঠাৎই পেছনে কার উপস্থিতি অনুভব হয় তার। তৎক্ষণাৎ পিছু ফিরে তাকাতেই দেখতে পায় কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে তার জীবনে একমাত্র সমস্যা সৃষ্টিকারী, তার বড় ফুপুর ছোট মেয়ে রাউফিয়া হক ওরফে রাফা। রাফাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিহিত। গেল রে গেল, সব গেল। যার থেকে বাঁচার জন্য এই শীতের তীব্রতার মাঝে ছাদে এসে দাঁড়িয়েছে, সে নাকি ভূতটি পেটে তাকিয়ে রয়েছে তার দিকে। নিহিত দ্রুত কল কেটে ফোনটা রেলিং এর ওপর রেখে এগিয়ে যায় তার দিকে। এদিকে রাফা কোমরে হাত বেঁধে বলে, আরে বাস, নাইট আউটিং? ও এম জি, এতক্ষণ তো এটা নিয়ে কথা হচ্ছিল। এক্ষুনি বড় মামাকে না জানালে আমার পেটের ভাত হজমই হবে না। ওকে নিহিত ভাই, বেস্ট অফ লাক। আমি এক্ষুনি যাচ্ছি মামুর কাছে। কথা বলে সে পা বাড়াতে যেতেই পেছন থেকে তার হাতটা খপ করে ধরে ফেলে নিহিত। ভূতনির বাচ্চা ভূতনি, আজকে তোকে এই ছাদে থেকে ফেলে দিব আমি, যখন ওপরে গিয়ে বড় মামির কাছে নালিশ করবি। নিহিতের এমন কথায় কিছুটা ভয় পায় রাফা। ঠোঁট নাড়িয়ে বড় মামুকে ডাকতে যাওয়ার আগেই নিহিতের হাত চেপে ধরে তার কোমল উষ্ঠদয়। ভয়ে চোখ জোড়া বড় বড় হয়ে যায় রাফার। মৃদু গোঙানি দিতে থাকে সে। তা দেখে নিহিত বাঘা এসে বলে, কি হলো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? এমনি সময় তো বকবক করতেই থাকিস, কানের পোকা নড়িয়ে দিস। এখন কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ। ষোড়শী কনে এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। তার থেকে বয়সে প্রায় 5 বছরের বড় এক ছিপছাপে গড়নের সুদর্শন পুরুষ তাকে ভাবে ধরে রেখেছে। ব্যাপারটা উপভোগ্য ঠেকলো নিহিতের কাছে। পিতরাফা এবার চোখ দিয়ে অনুনয় করতে লাগলো। এবার বেশ মায়া হলো নিহিতের। সে তার মুখটা ছেড়ে দিতেই বলল,
এইটুকু বয়সে চোখে এত মায়া কোত্থেকে আসে পিচ্ছি কোথাকার, যা আমার সামনে থেকে। আর আমার নাইট আউটের কথা যদি কেউ জানতে পারে তাহলে মনে রাখিস ওই শেওড়া গাছের পেতনি দিয়ে তোর ঘাড় মটকাবো। নিজে থেকে ছাড়া ফেরা জোরে একটা নিঃশ্বাস নিল, অতঃপর ফের দুষ্টু এসে বলল, কেন কেন শেওড়া গাছের পেতনি দিয়ে কেন? পেতনি কি তোমার বউ নাকি? দাঁড়া দেখাচ্ছি পেতনি আমার বউ কিনা। বল কথাটা বলেই পিছনিতে রাফা এক ছুটে চিলেকোঠার সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে বলল, নাইট আউটের কথা কাউকে বলি বা না বলি, শেওড়া গাছের পেতনি যে তোমার বউ এটা সবাইকে বলবো। রাফা নিচে চলে যেতেই তার ফিরে দিকে মুচকি এসে সে, পাকনি কোথাকার। বহুদিন পর সবার অনুরোধে আজ ঘরের কোণে পড়ে থাকা গিটারটা হাতে নিয়েছে নীল। গিটারের স্ট্রিংয়ে তারে সূক্ষ্ম হাতের আঁচড়ে টুং করে শব্দ হলো। কি গান গাইবে বুঝতে পারছে না সে। হঠাৎ করে স্মৃতির পাতা একটি সুর হানা দিতেই গলা খাকারি দিয়ে এসে গেয়ে উঠল, সারা রাত ভোর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু ঘোর। হাওয়ায় হাওয়ায় জানা শোনা, সারা রাত ভোর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকি তবু ঘোর। হাওয়ায় হাওয়ায় জানা শোনা। দলের সকল প্রিয় নেতাদের কণ্ঠে এমন গানে মুগ্ধ হয়ে গেছে সকলে। নীল এবার বেশি জোরে গিটার বাজিয়ে গেয়ে উঠল, তুমি দেখেও তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না। নীলের কণ্ঠে সব মিলিয়ে গেল যেন নিস্তবতা নিশীথে। হিমেল হাওয়ার মাঝে আহাদ, ইনান, ফারহাদ উপস্থিত সকলে একসাথে বলে উঠল, ওহ ভাই আপনার যে কণ্ঠ না। হালকা হাসল নীল। ঠিক তখনই ইফাজ বলল, ভাই গানটা আমাদের ভাবিকে ডেডিকেট করে গাইলেন। তৎক্ষণাৎ ভুরু কুঁচকে প্রিয় নেতা নীল মণিমুক্ত হয়ে চোখে তাকালো কৃষ্ণ কালো গহ্বর দুটো ভুরুদয়ের। তবে সে কিছু বলার আগে উপস্থিত সবাই, ভাবি মানে? সেটা না হয় ভাইয়ের কাছে শোনা যাক। আমার কাছে শুনবে মানে কি? কি উল্টোপাল্টা কথা বলছিস? ইফাজ বলল, ভাই অন্তত এবার মিথ্যা বলিয়েন না, আমি সবটা জানি। এমনিতেই তো আমাদের অজান্তে ভাবিকে পছন্দ করে রাখেন, তার উপর কিনা আমার গার্লফ্রেন্ড ডিপার্টমেন্টেও একই ডিপার্টমেন্টে পড়ে। যাই হোক ভাই আপনার চয়েস আছে বলতে হবে, ভাবি কিন্তু একদম মাশাল্লাহ। নীল বলল, হোয়াট রাবিশ, আর ইউ ক্রেজি? এসব উল্টাপাল্টা কথা তোর মাথায় কে ঢুকায়? ভাই এখনো আপনি জানেন না নিদ্রাও কিন্তু ধাবিতে চান্স পেয়েছে আর আইন অনুসাদে। আর এটা শুধু নয়, পুরো আইন অনুষদ সবাই জানে উনি আপনার কে হয়। নীলের এবার সত্যি মেজাজটা গরম হয়ে গেল। কি সব বলছে উদ্ভটের মতো। মেয়েটার নাম কি রে? ইফাত উপস্থিত সকালে এবার দ্বিধাগন্তে পড়ে গেল, কেননা সবাই নীলের মুখ ভালো করেই চেনা। এমন অসময়ে হাসি ঠাট্টা করার মতো পুরুষ একদমই নয় সে। তবে মিথ্যা কি বলছে? ইফাজ বহু কষ্টে মনে করার চেষ্টা করলো নিদ্রা তাকে কি নাম বলেছিল। অবশ্যই সে তার মনে পড়লো, ভাই তিহু বা এই টাইপের কিছু। কোথায় পড়ে বললি? ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রথম বর্ষে। নীল বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও আই সি, তাহলে তো এবার দেখা করতেই হবে সেই মহিষী কে, যে আমার পরিচয় দিয়ে সবাইকে বোকা বানিয়ে চলছে। আকাশে আজ ফাগুনি আবির ছড়িয়ে পড়েছে বাতাসে, পলাশের গন্ধে মনের কোণে গোপন সুরে গুঞ্জন। ভোরের নরম আলোয় কুয়াশায় ওড়না সরিয়ে প্রকৃতির লাবণ্য যেন বেরিয়ে আসছে। কোকিলের কুহুতান কারণে আগমনী সুর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ধীরে ধীরে থামলো রোল রয়েলস প্রথম মডেলের কালো গাড়িটি, যেখান থেকে বেরিয়ে আসলে এলাকার জনপ্রিয় নেতা সাহেব ওয়াহাজ খান নীল। তার পরনে আজ গতানুগতিক শুভ্র পাঞ্জাবির পরিবর্তে নীল পাঞ্জাবি রঙিত ছটা, যা তার শৈলিক দেহে ছড়াচ্ছে মুগ্ধতা। কতদিন পর সে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে পা রাখলো তার ঠিক নেই। প্রতি অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়, তবে আসার সময় কই বিশেষ অনুষ্ঠাদি ব্যতীত কোথাও যাওয়া হয় না তার। তবে আজকে এই আসাটার কারণ সম্পূর্ণ ভিন্ন। লোকচক্ষে তাদের প্রিয় নেতা এসেছে তাদের আমন্ত্রণে, তবে নীল জানে সে এসেছে শুধুমাত্র মহেশের খোঁজে। অবশ্য আসার ব্যাপারে আগমন তেমন বার্তা সে পাঠায়নি। যদি তার আসার কথা জানতে পেরে সে মেয়েটি না আসে, তাই এমন হুট করেই আজ হাজির হয়েছে সে এইখানে। গাড়ি থেকে নেমে অতি সাধারণ লোকের মতোই সে হেঁটে প্রবেশ করেছিল বিশ্ববিদ্যালয়ের বকুলতলার দিকে। আজ তার সাথে একটা বডিগার্ডও নেই, সম্পূর্ণ সাধারণ স্বাভাবিকভাবে সে এসেছে। সে যখন প্রায় এগোচ্ছে ঠিক তখন পেছনে দ্রুত ছুটে আসা কারোর সাথে ধাক্কা লাগে তার। নীল দ্রুত
পিছন ঘুরে দেখে উচ্চতা তার কাঁধসই এক রমণী সুদীর্ঘ অক্ষিপল্লব বিশিষ্ট ডাগর ডাগর চক্ষু মেলে চেয়ে আছে তার দিকে। রমণীটির সৌন্দর্য অজ্ঞ করালে যেন চলে না, এতটা আবেদনময়ী লাগছে তাকে। তবে নীলের মনে হচ্ছে সে কোথাও যেন দেখেছে মেয়েটিকে। সরি সরি, আই এম রিয়েলি সরি, আসলে আমি একটু তাড়াহুড়োয় আছি তো, এই জন্য আপনাকে দেখতে পাইনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কথাটুকু এক নিঃশ্বাসে বলেই রেশমি চুড়ি আবৃত দুহাতে পরনের কুচি উঁচু করে দৌড় লাগালো বকুলতলার উদ্দেশ্যে। নীল তখনও চেয়ে আছে রমণীটির পানে ফর্সা দেহটাই আবৃত লাল পেরে বসন্তী রঙা শাড়িতে। তবে অতি আশ্চর্যের বিষয় হলো রমণীটির চুল সুদীর্ঘ কেশরাতে অধিকারী সে। নীল আগে কখনো এত লম্বা চুল দেখেনি। খুব বড় জোর মুন্নির চুলগুলো তো তার কোমর সম, তবে মেয়েটির চুল হাঁটু থেকে 2 ইঞ্চি নিচে ছুঁয়েছে। রমণীর দৃষ্টির আড়ালে চলে যেতেই ধ্যান ভাঙল নীলের। এতক্ষণ এমন বোকা দৃষ্টিতে চেয়েছিল, এই জন্য নিজেকে হাজারটা ভৎসনা দিল সে। অতঃপর পা বাড়ালো বকুলতলার উদ্দেশ্যে। বকুলতলা প্রাঙ্গণ আজ যেন এক নতুন রূপে সেজে উঠেছে। পলাশ আর শিমুলের স্নিগ্ধ রাঙা চারদিকে ছড়িয়ে পড়েছে পার্থিব মুগ্ধতা। সাধারণত পহেলা ফাল্গুন পহেলা বৈশাখী এ ধরনের অনুষ্ঠান বকুলতলায় আয়োজিত হয়। কোনো বিশেষ জমকালো নয়, তবে এক আবদন্য সৌন্দর্য ঝলকানি। প্রতিটা নবপ্রাণ জেগে উঠেছে নবদিনের উচ্ছ্বাসে। আজও তার ব্যতিক্রমী নয়। বকুলতলায় আয়োজিত হয়েছে ফাগুন অনুষ্ঠান, তবে একটু অন্যরকম আঙ্গনে। নীল এগিয়ে এসে ভার্সিটির ভাইস চ্যালেঞ্জের ভিসি এর সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে নীলকে দেখে ব্যস্ত হয়ে পড়ল সকলে। নৃত্যশিল্পীরা তখন রিহার্সাল রুমে। বাকি সকল নীলকে দেখে এক প্রকার অবাক হয়ে ব্যস্ত হয়ে পড়েছে তার আসনে। নীল সবাইকে শান্ত করে উপস্থিত জনসাধারণের মতোই একটা সাধারণ চেয়ারে বসলো। উপস্থিত সকল ছাত্রছাত্রীরা তার পাশে একজোট বেঁধে গেছে যেন। কেউ বা মুগ্ধ চোখে চেয়ে রয়েছে তার মুখের পানে। নেতা সাহেবের বিশেষত্ব, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারেন তিনি। তবে বসার আগে সে ভাইস চ্যান্সকে অর্থাৎ ভিসিকে এর সাথে একান্তে কিছু কথা বলল। ভিসি স্যার সামান্য হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মুহূর্তে কয়েক জনের মাঝে থেকে উদ্যত হলো নৃত্য। বেজে উঠল ফাগুনের এক অতি পরিচিত গান, ফাগুনেরও মোহনায় মিউজিক। ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশায় কোন আকাশে উড়ে যায় ফাগুনেরও মোহনায়। শুধু হলো এক ঝক রমণীর আবেদনময়ী নৃত্য পরিবেশনা। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছে সেদিকে। তবে নীলের চোখ আটকে গেছে এক রমণীর পানে। সকালে সে মেয়েটি না? হ্যাঁ সেটাই তো। মেয়েটা এত ভালো নাচে, মাইন্ড ব্লোয়িং। নীলের দৃষ্টি যেন সরছে না। হঠাৎই কোত্থেকে জানি একদল তরুণী এসে তাদের ওপর রঙিন আবির ছড়িয়ে দিল। কেশবতী সেই মেয়েটি স্নত সিদ্ধি বিক্ষিপ্ত তরঙ্গের ঝলকে কেশে আবিরের রং ছড়িয়ে পড়ল। নীল এক অদ্ভুত রকম অনুভূতি হলো মেয়েটির এই রূপ দেখে, যা আগে কখনো কারো প্রতি তার হৃদয়ে দোল দেয়নি। নাচ শেষে মঞ্চ থেকে নেমে এসে তিহু বিক্ষিপ্ত কেশরাশির বাঁধন আনতেই ওপরে ছড়িয়ে পড়া আবিরগুলো সরাতে ব্যস্ত। ঠিক তখনই ভার্সিটির এক স্টাফ এসে বলল, তিহু তিহু কিছু বলবেন আন্টি? মহিলাটি সামনে এসে বলল, তোমাকে ভিসি স্যার ডাকছে। তিহু অবাক হলো। আমাকে? তোমাকেই। তিহু বেশ অবাক হলো। ভিসি স্যার হঠাৎ তাকে কেন ডাকতে যাবে? আর আজকে কত? যাই হোক, সে আর কোনো কিছু না ভেবে পা বাড়ালো সামনের দিকে। সালমাকে বিদায় জানিয়ে এগিয়ে চলল বিসি স্যারের রুমের দিকে। বিসি স্যারের রুমের সামনে এসে সামান্য থমকালো সে। এখানে এসি অন করা। শীত চলে গেছে ঠিকই, তবে এখানে এসি চলবার মতো গরম পড়েনি। গলা খাকারি ধিমি কণ্ঠে দরজার অপাশ থেকে সে বলল, মে আই কাম ইন স্যার? বিসি স্যারের রুমের ইজি চেয়ারে উল্টো দিকে ফিরে বসে আছে কেউ একজন। সে উত্তর না দিয়ে বরং নিজের হাতের ইশারায় তিহুকে ভেতরে আসতে বলল। তিহু সামান্য ভুরু কুঁচকে গেল এহেন কাণ্ডে। বেশ ঠান্ডা লাগছে তার। তবে রুমের কোথাও নেই ভিসি স্যার। সে এবার আশেপাশে ভালো করে তাকালেন, কিন্তু কোথাও নেই তিনি। আর চেয়ারে বসা মানবটা সে কে? তখন সে উল্টো দিকে ফিরে বসে আছে। তিহুর এবার মেজাজ খারাপ হলো। কথা বলবে না তাহলে দেখেছেন কেন? সে গনগম কণ্ঠে বলার আগে ওপাশ থেকে একটা তীক্ষ্ণ স্বর ভেসে এলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তিহু ভুরু কুঁচকে বলল, কি? অপর পাশের আগন্তুক বলল, ইংরেজি বোঝো না? ওকে ফাইন, তোমার পরিচয় দাও। তোমার নাম কি? তিহুর
মেজাজ এবার সত্যি সত্যি যেন আরো খারাপ হয়ে গেল। সে ইংরেজি বোঝে না, কে বলেছে? সে তো ওই লোকটাই অহেতুক প্রশ্নেই বলছিল কি, কিন্তু এই লোকটা কি কৌশলে তাকে অপমান করলো? এমনিতেই এই ঠান্ডা হাওয়ায় শীত শীত করছে, তার উপর এই লোকের এমন ডাক। শরীর রিরি করে উঠলো তার, দাঁতে দাঁত চেপে বলল, আমি কেন ইংরেজি বুঝতে যাব না? হ্যাঁ, আই নো ইংলিশ ভেরি ওয়েল, কিন্তু আমি এটা আপনি এটা বলুন, আপনি আমার পরিচয় কেন চাচ্ছেন? কে আপনি? আগন্তুক লোকটি ফের থমকেনো কণ্ঠে বলল, কারণ আমি জানতে চাই। তিহু মুখ বাঁকিয়ে কথা বিকৃত করলো, কারণ আমি জানতে চাই? আপনি জানতে চাইলে কি আমার পরিচয় দিতে হবে নাকি? অফকোর্স। কেন? আপনি কে? তোমার ভুয়া জামাই বে। তিহু চমকে তাকালো, কণ্ঠে একরাশ বিষময় নিয়ে বলল, মানে? নীল ইজি চেয়ারটি ঘুরিয়ে তিহুর দিকে ফিরতে ফিরতে বলল, মানে আমি এমপি ওয়ালিদ খানের একমাত্র ছেলে ওয়াহাজ খান নীল, যার ভুয়া বউ হিসেবে ভার্সিটিতে তালাশ করে বেড়াচ্ছ তুমি। এম আই রাইট? নীল তিহু একে অপরের দিকে দেখতে দুজনই অবাক হলো। একজনকে চিনতেই বাকি রইল না অপরকে। সকালের হালকা মেকআপের দরুন নীল তিহুকে চিনতে না পারলেও এখন বেশ ভালো করে চিনতে পারছে অসভ্য মেয়েটিকে। দুজনে একসঙ্গে বলল, আপনি? ইউ? নীল দ্রুত ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তিহু অবাক হয়ে বলল, আপনি ওয়াজ খান? জাস্ট শাট আপ ইউ লায়ার। সেদিন আমার সাথে ওইরকম রাফ বিহেভ করার পর আমার পরিচয় নিয়ে পুরো ইউনিভার্সিটিতে ত্রাস করে চলছো। তুই একটা শুকনো ঢোক গেল, এবার কি হবে? মানে যার পরিচয় নিয়ে এতদিন ধরে সুযোগ সুবিধা ভোগ করে এসেছে, সে আর কেউ না, সেই লোকটা যাকে সেদিন যাচ্ছে তাই করে কথা বলেছিল তিহু। তিহু চোখ বড় বড় করে মনে মনে বলল, তিহু রে, আজ তুই শেষ রে। তারপর সে দ্রুত নীলের দিকে তাকিয়ে কোনো রকম পূর্বাভাস ছাড়াই পেছনে দৌড় দিতে নিলে নীল খপ করে হাতটা ধরে বসলো। তার নরম কোমল হাতটা তিহুর অপর হাত দ্বারা নিজের শাড়ির আঁচল খামচে ধরে তীব্র বেগে চোখ দুটো খিচে নিল, নীলের দিকে ফিরলো। অতঃপর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি সফট দ্যাট। আমি আর কখনো মিথ্যা বলবো না। প্লিজ ব্যাপারটা ভার্সিটির কাউকে জানাবেন না, একদম না, প্লিজ না, না 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 না। সে আর কিছু বলতে গেলে নীল থামিয়ে দিয়ে বলল, জাস্ট কিপ ইওর মাউথ শর্ট। সে প্রশ্ন করেছিল, তার বাইরে একটা কথাও যেন না শুনি, আন্ডারস্ট্যান্ড? তিহু চোখ ছোট করে বন্ধ করে নিল। আচ্ছা। নীল তার হাতটা ছেড়ে দিয়ে বলল, ইন্টারভিউ ইন্টি বাংলায় লিখছো তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, এখানে ইন্টারভিউজ আছে, আসলে হয়তো বা ইন্ট্রোডিউস ইউর সেলফ হতো। এটা ফার্স্ট টেল ইউর নাও। নিহু এক নাগারে বলতে লাগলো, আমার নাম নুরাইন হক নিহু, বাবা নৌশদ হক, মা তোয়েবা জামান, দাদা নুরুজ্জামান হক। সে আর কিছু বলতে যাওয়ার আগে নীল তাকে থামিয়ে দিয়ে বলো, শ্যাট আপ, আমি তোমাকে তোমার নাম জানতে চেয়েছি, তোমার 14 গুটির বায়োডাটা নাম। তিহু, শুনেছেন তো আমার নাম, তাহলে এবার যাই। হুম, নুরাইন, ইন্টারেস্টিং, আই লাইক ইট। তাহলে এবার আমি যাই। নীল এবার তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হুম, যাবে তো, কিন্তু আমার নামে যে মিথ্যা ঘটনা ঘটিয়েছ তার শাস্তি কি হবে? নীলের এমন কাছাকাছি এগিয়ে আসতে দেখে ভীতু দুই কদম পিছিয়ে গেল, ভয়ে ভয়ে বলল, মানে 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 নীল এগোচ্ছে, ভীতু টিহু পেছোচ্ছে। হঠাৎই কংক্রিটের দেওয়ালের সাথে সজোরে ধাক্কা লাগে তার, পিঠে দরুন ব্যথায় তার গোলাপের অধৈর্যের কচি কিয়ত নেই কেঁপে ওঠে। তবে নীল স্থির নেই, সে এগিয়ে চলেছে। হঠাৎ যখন তার মাঝে কয়েক ইঞ্চি ব্যবধান, তখনই নীল ঝুঁকে শুরু করে। নিহু জোরে করে নিঃশ্বাস নিয়ে শ্বাস আটকে নেয়, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে তার রুমে চলমান শীততাপেও শরীর যেন আড়ষ্ট হয়ে আসছে। হঠাৎই নীল একদম ঝুঁকে তিহুর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এর কি শাস্তি দেওয়া উচিত? এনি আইডিয়া? তিহু দ্রুত বেগে মাথা নাড়িয়ে বলে, না। নীল বাঁকে এসে বলল, বাট আই নো। তিহু জিজ্ঞাসুল দৃষ্টিতে তাকালো তার দিকে। তা দেখে নীল আলতো হাতে তার চুল পেছন দিকে ঠেলে দিয়ে মুখ এবার পেছনের দিকে নিল, মিথ্যাটাকে সত্যি করা। তিহু ফের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল আর কোনো কথা না বলে তাকে ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। তিহু তখন তাকে নীলের দিকে, লোকটা এইমাত্র কি বলো, যাই বলুক তার কি, এখন শুধু তার এটা যেন পরিচয়। লোকটা বাইরে তার মান সম্মানের 12টা বাজাবে নাকি, এই নিয়ে ভাবতে হলো তাকে। তিহু দ্রুত দোতলার বেলকনিতে নিচে নামতেই না নীল কিছু করেনি। সে নিজের
গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে ভার্সিটি ক্যাম্পাস থেকে। তিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কিন্তু হঠাৎ তার মনে পড়লো লোকটার বলা শেষ কথা, মিথ্যাটা সত্যি করা মানে কি? ফের চিন্তার রাজ্যে পাড়ি জমালো নিহু।